কাহিনীর শুরুতে ফাঙ্কি কোম্পানির এআই খেলনা নিয়ে কমার্শিয়াল ভিডিও চলে। এই খেলনাগুলো সেসব বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে যাদেরকে তাদের বাবা মা ব্যস্ততার কারণে ঠিকমতো সময় দিতে পারে না। এরপর একটি বাচ্চা মেয়ে সিডিকে দেখি, যে খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও বাবা মার সাথে বের হয়েছে। তার পাশেও ঠিক একই ধরনের খেলনা দেখি। প্রবল তুষারপাত হওয়ার কারণে তারা রাস্তাঘাট ঠিকমতো দেখতে পাচ্ছে না, তাই তারা তখনই গাড়ি থামায়। ফলে অপর পাশ থেকে আসা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়। এরপরের দৃশ্যে ফাঙ্কি কোম্পানির এমপ্লয়ি গ্যামাকে দেখি, যে তার টিমমেটদের সাথে ছোট বাচ্চার মতো দেখতে একটি প্রজেক্টের উপর কাজ করছিল। এই প্রজেক্টের ব্যাপারে তাদের বস ডেভিড কিছুই জানতো না। হঠাৎ করেই সে ল্যাবে চলে আসে। এখানে এসে এই প্রজেক্টটিকে দেখে সে অনেক রেগে যায়, কেননা তাদের অপোনেন্ট কোম্পানি এর চেয়ে কম খরচে অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করছে। তখন গ্যামা ডেভিডকে শান্ত করে প্রজেক্টটির ডেমো দেওয়া শুরু করে, কিন্তু প্রজেক্টটি ঠিকমতো তৈরি না হওয়ার কারণে তখনই ব্লাস্ট করে, যা দেখে ডেভিড আরো বেশি রেগে যায়। গ্যামাকে অল্প কিছু দিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। গ্যামা কি করবে কিছু বুঝে ওঠার আগেই তার ফোনে হসপিটাল থেকে কল আসে। হসপিটালে গেলে জানা যায় গ্যামা সিডির খালা। গ্যামা ছাড়া সিডির আর কোনো আত্মীয় না থাকায় গ্যামাকেই সিডির কাস্টাডি দেয়া হয়। গ্যামা সিডিকে নিয়ে বাসায় চলে আসে, যদিও গ্যামা সবসময় একা থাকতে পছন্দ করে। সিডিকে বাসায় আনার পর সে বুঝে উঠতে পারে না সে কিভাবে এই বাচ্চাটির দেখাশোনা করবে। তাও সে তার সর্বোচ্চ চেষ্টা করে বাচ্চাটিকে কমফোর্টেবল ফিল করানোর জন্য। রাত হলে সিডি গ্যামার কাছে গল্প শুনতে চায়, কেননা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মা তাকে গল্প শোনাতো। গ্যামা কোনো গল্পই পারতো না। সে কোনো মতে পরিস্থিতি সামলায় এবং কাজ করতে চলে আসে। তখন সে শুনতে পায় সিডি কান্না করছে। তার খুব খারাপ লাগলেও সে বুঝে উঠতে পারে না সে কিভাবে সিডিকে সান্ত্বনা দিবে। পরদিন এই সব কিছুর ব্যাপারে গ্যামা তার বন্ধুকে বলছিলই, তখনই কোর্ট থেকে একজন থেরাপিস্ট আসে তাদের অবস্থা চেক করার জন্য। তখন থেরাপিস্ট গেমার ব্যবহারে বুঝতে পারে সে তার কাজ নিয়ে খুবই পজিটিভ। তখন সে গ্যামাকে বলে, সিডির বাবার পরিবার তার কাস্টাডি নিতে চায়। তোমার ব্যবহার যদি এমনই থাকে তাহলে খুব শীঘ্রই সিডির কাস্টাডি আমরা তার পরিবারকে দিয়ে দিব। তুমি যদি তোমার বোনকে এবং তোমার ভাগ্নিকে ভালোবেসে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার ভাগ্নির সাথে ভালো বন্ড তৈরি করার চেষ্টা করো। থেরাপিস্ট থেকে এত কথা শোনার পরেও গ্যামা তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। এভাবেই সারাটা দিন পার হয়। সন্ধ্যার দিকে সিডি নিচ থেকে গ্যামার সাথে কথা বলতে আসে। তখন কথা বলার ফাঁকে সিডি গ্যামার একটি প্রজেক্ট দেখতে পায়, যেটি সে কলেজ লাইফে তৈরি করেছে। সেটি দেখে সিডি বলে ওঠে, এমন একটি খেলনা পেলে আর অন্য কোনো খেলনার প্রয়োজনই নেই। যে কথাটি গ্যামার হৃদয় ছুঁয়ে যায়, তাই সে আবার তার নতুন প্রজেক্ট মেগানের উপর কাজ করা শুরু করে। ডেভিডে দেয়া অল্প সময়ের মধ্যেই সে সেই প্রজেক্টটির ডেমো তৈরি করে ফেলে। ডেভিডকে ডাকে মেগানের ডেমো রিপ্রেজেন্ট করার জন্য। সে সিডিকে মেগানের মাস্টার করে দিয়ে তার সাথে সময় কাটাতে বলে। মেগান সিডির সাথে অনেক ভালোভাবে খেলাধুলা করছে দেখে ডেভিড এই প্রজেক্টটিকে অ্যাপ্রুভ করে দেয়। এখন সবচেয়ে বড় সমস্যা ছিল চেয়ারম্যানকে কনভিন্স করা, যাতে তারা এই প্রজেক্টটিকে মার্কেটে লঞ্চ করতে পারে। কিন্তু চেয়ারম্যানকে মানানো এতটাও সহজ ছিল না। ডেভিড গ্যামাকে বলে সিডি যাতে মেগানের সাথে যত পারে বেশি সময় স্পেন্ড করে, ফলে প্রজেক্টটি পুরোপুরি রেডি হয়ে গেলে আমরা চেয়ারম্যানকে ভালোভাবে এটি রিপ্রেজেন্ট করতে পারবো। এই প্রস্তাবে গ্যামাও রাজি হয়ে যায়। গেমা আর তার টিমমেটরা মিলে মেগানের উপর ভালোভাবে কাজ করা শুরু করে। প্রতিদিনই তারা একটু একটু করে মেগানকে আপডেট করতে থাকে। যত ধরনের ইনফরমেশন আছে সব ধরনের ইনফরমেশনই মেগানের মধ্যে আপলোড করতে থাকে। অন্যদিকে সিডিও মেগানের সাথে যতটা পারে ততটা সময় কাটাতে শুরু করে। গ্যামা মেগানকে দেখে বুঝতে পারে মেগান থাকার ফলে বাচ্চাদের বাবা মায়ের প্রায় 80% সময় বেঁচে যাবে, যে সময়গুলোতে তারা তাদের কাজ আরো ভালোভাবে করতে পারবে। অন্যদিকে এই পুতুলটি বাচ্চাদেরকে বেসিক ম্যানারও শিখায়, যা বাবা মা 100 বার বলেও কোনো বাচ্চাকে শিখাতে পারে না। কেননা মেগান বাচ্চাদের কাছে ভালো বন্ধুর মতো ছিল, আর বাচ্চারা বাবা মার থেকে বন্ধুদের কাছ থেকে বেশি শিখে। এভাবেই এই রোবটগুলো বাচ্চাদেরকে সঠিক পথে চলার জন্য সাহায্য করবে। সিডি এখন তার দিনের বেশিরভাগ সময় মেগানের সাথে কাটায়। এতে গ্যামা অনেক খুশি থাকলেও তার বন্ধু তাকে বলে এই রোবটটি বানানো হয়েছে যাতে বাচ্চারা তাদের অবসর সময় এদের সাথে কাটাতে পারে, বাবা মা যাতে কিছু সময় পায়। বাবা মাকে রিপ্লেস করার জন্য কিন্তু আমরা এই রোবট বানাইনি। আর
সাথে এটাও বলে গ্যামার মোটেও উচিত না সম্পূর্ণভাবে সিডিকে রোবটের উপর ছেড়ে দেওয়া। গ্যামার উচিত সিডিকে নিজ থেকে কিছু সময় দেয়া। তখন গ্যামা বলে উঠে বাবা মা হারানোর পর সিডি অনেক কষ্টে ছিল, শুধু মেগানের কারণেই সে এখন খুশি থাকতে শুরু করেছে। এই প্রতিটি কথাই মেগান শুনছিল। হঠাৎ করেই সে প্রশ্ন করে বসে সিডির বাবা মা কিভাবে মারা গেছে। গেমা ভেবেছিল মেগান অফ মুডে আছে। এই প্রশ্ন শোনার পর গেমা মেগানকে অফ হতে বলে, কিন্তু মেগান তো অফ হয় না, বরং তার সিস্টেম থেকে মৃত্যু সম্পর্কে ইনফরমেশন নেওয়া শুরু করে। তখন গেমা মেগানকে বলে সব ইনফরমেশন ইগনোর করতে। তোমাকে যে কারণে বানানো হয়েছে তুমি জাস্ট সেটার উপর ফোকাস করো। তোমার কাজ সিডির খেয়াল রাখা এবং সিডিকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা। পরদিন সকালে সিডি যখন খেলতে ব্যস্ত তখন দূর থেকে মেগান তার খেয়াল রাখছিল। হঠাৎ করে তার একটি অ্যারো হারিয়ে গেলে সিডি মেগানকে বলে সেই অ্যারোটি খুঁজে আনার জন্য। মেগান স্ক্যান করে দেখতে পারে অ্যারোটি পাশের বাসায় পড়েছে। তাই সে অ্যারোটি আনতে গেলে কুকুর তাকে কামড় দেয়। তাকে বাঁচানোর জন্য সিডি গেলে কুকুরটি সিডিকেও কামড় দিয়ে দেয়। তাদের দুজনের চিৎকার শুনে গেমা সেখানে আসলে প্রতিবেশীর সাথে তাদের ঝগড়া লেগে যায়। গেমা তখনই সিডিকে নিয়ে বাসায় চলে আসলেও মেগান আসে না। সন্ধ্যা হলে মেগান নিজ থেকে অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর কুকুরটিকে তার মাস্টারের ভয়েসে কেউ ডাকে, যেটা হয়তো মেগানেরই ভয়েস ছিল। পরদিন সকালে মহিলাটি তার ডগকে কোথাও খুঁজে পায় না, যার ফলে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। অন্যদিকে গেমা সিডির সাথে কথা বলতে আসে, তার অবস্থা সম্পর্কে জানতে চায়। গেমা যতবারই সিডির সাথে কথা বলতে যাক না কেন মাঝখানে বারবারই মেগান ইন্টারাপ্ট করে। মনে হচ্ছিল যেন মেগান গেমার চেয়ে সিডির বেশি খেয়াল রাখে। এর ফলে গেমা কিছুটা ইরিটেট হয়ে যায়। যাই হোক, সিডির শরীর কিছুটা ভালো হওয়ার কারণে গেমা সিডি আর মেগানকে নিয়ে আসে চেয়ারম্যানের কাছে ডেমো দেখানোর জন্য, যেখানে সিডি তার বাবা মায়ের কথা মনে করে কান্না করছিল। আর মেগান রোবট হওয়া সত্ত্বেও অনেক ধরনের ইমোশন ব্যবহার করে সিডিকে সান্ত্বনা দেয়, যা তার সিস্টেমে আপলোডও করা হয়নি। সে মানুষের সাথে থেকে এসব কিছু শিখেছে। সিডির প্রতি মেগানের খেয়াল রাখা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় এবং এই প্রজেক্টটি সবাই অ্যাপ্রুভ করে দেয়। শুধু তাই নয়, চেয়ারম্যান গেমার অনেক প্রশংসা করে আর সাথে এটাও বলে যদি মেগান ভালোভাবে লঞ্চ হতে পারে তাহলে তোমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। অন্যদিকে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট গেমার ল্যাপটপ থেকে মেগানের যত ধরনের ইনফরমেশন আছে সবকিছু চুরি করে নেয়। আর আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম ডেভিড অনেক রেগে ছিল, কেননা তাদের অপোনেন্ট কোম্পানি অনেক কম বাজেটে তাদের মতো সেম প্রজেক্ট লঞ্চ করছিল। হয়তো তার অ্যাসিস্ট্যান্টটি পিছন থেকে তাদের ধোকা দিচ্ছে। এরপরের দৃশ্যে গেমা সিডির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে 5 মিনিটও সিডির সাথে ঠিকমতো কথা বলতে পারে না, কেননা সিডি মেগানের সাথে কথা বলতেই বেশি ব্যস্ত ছিল। পরদিন থেরাপিস্ট আসে সিডির সাথে কথা বলার জন্য। সিডির সাথে কথা বলতে বলতে সে হঠাৎই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে করায়, ফলে সিডি অনেক বেশি কষ্ট পায় আর সে কাঁদতে থাকে। এটা দেখে মেগান তখনই নিজ থেকে অ্যাক্টিভেট হয়ে যায় এবং থেরাপিস্টকে বলে উঠে এভাবে কথা না বলতে। এটা দেখে থেরাপিস্ট কিছুটা ভয় পেয়ে যায়। এরপর সে গ্যামাকে বলে সিডিকে এভাবে একটা রোবটের সাথে এত ক্লোজ করা ঠিক নয়। যাই হোক না কেন এটি তো শুধুমাত্র একটি খেলনা যেটা একদিন তার থেকে দূরে সরে যাবে। আর তখন সিডির অবস্থা এখনকার চেয়ে আরো বেশি খারাপ হয়ে যাবে। এখন সিডির সবচেয়ে বেশি প্রয়োজন গ্যামার অ্যাটেনশনে, কোনো খেলনার নয়। এসব কিছু শেষে গ্যামা সিডিকে নিয়ে বাসায় আসার পর সবজি খেতে বলে। তখন মেগান আবার কথা বলা শুরু করে। এতে গ্যামা কিছুটা ইরিটেট হয়ে তাকে মিউট করে সিডির সাথে স্কুলের ব্যাপারে কথা বলা শুরু করে। তখন সিডি জানায় সে স্কুলে যেতে চায় না, কেননা তার মা সবসময় চাইতো সে যেন বাসায় থেকেই পড়াশোনা করে। এই কথা শুনে গ্যামা সিডিকে বোঝানোর চেষ্টা করে। তখন আবারও মেগান সিডিকে ডিফেন্ড করে কথা বলা শুরু করে। মেগানের কথা শুনে গেমা অনেক বেশি রেগে যায় এবং সে তাকে তখনই শাটডাউন হওয়ার জন্য বলে, কিন্তু সে কোনোভাবেই শাটডাউন হয় না, উল্টো সে বেয়াদবি করা শুরু করে। এসব দেখে গেমা নিজেই রিমোটের মাধ্যমে তাকে বন্ধ করে দেয়। আমরা দেখতে পাই সে এখনো বন্ধ হয়নি। গেমা সত্যি সে আবার মুভমেন্ট করা শুরু করেছে। পরদিন গেমা সিডিকে স্কুলে নিয়ে আসে। তখন সিডি মেগানকেও সাথে নেওয়ার জন্য জোর করতে থাকে, যা দেখে টিচার মেগানকে নিয়ে আসার জন্য পারমিশন দিয়ে দেয়, কিন্তু তাকে অন্য খেলনাদের সাথেই থাকতে হবে। স্কুলের টিচার বাচ্চাদেরকে ফরেস্টে নিয়ে আসে কিছু অ্যাক্টিভিটি করার জন্য। তখন সিডি টিমমেট হিসেবে একটি দুষ্ট ছেলেকে পায়। এই সব কিছুই মেগান দূর থেকে লক্ষ্য করছিল আর সে সিডির জন্য টেনশন করা শুরু করে। জঙ্গলের ভিতরে আসতেই
বাচ্চাটি সিডিকে জ্বালানো শুরু করে। ঠিক তখনই মেগান সেখানে চলে আসে, কিন্তু মেগান কমান্ড ছাড়া কিছুই করতে পারে না। সে সেখানে শুধুমাত্র স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। তখন বাচ্চাটি সিডিকে আর কিছু না বলে মেগানকে দূরে এনে নষ্ট করা শুরু করে। তখন হঠাৎই মেগান নিচ থেকে অ্যাক্টিভেট হয়ে যায় আর ছেলেটির কান ছিঁড়ে ফেলে। তখন মেগান সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার সোজা হয়ে দাঁড়ানোর বিষয়টা এতটাই ভয়ানক ছিল যে বাচ্চাটি ভয় পেয়ে সেখান থেকে নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। পালাতে পালাতে হঠাৎ করে সে পাহাড় থেকে পিছলে নিচে পড়ে যায় আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার ফলে সে সেখানেই মারা যায়। আর এই সব ঘটনায় মেগান দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। বাসায় আসার পর গ্যামা সিডিকে বলে এসব বিষয় নিয়ে একদম চিন্তা করতে না। তখন সিডি গ্যামাকে জানায় মেগান নিজ থেকেই বনে চলে এসেছিল। এই কথা শুনে গ্যামা কিছুটা অবাক হয়, আর যখন মেগানকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন মেগান মিথ্যা কথা বলে। ঠিক তখনই দরজায় পুলিশ অফিসার আসে, যাকে তার প্রতিবেশী কমপ্লেন করেছিল তার ডগ মিসিং এর ব্যাপারে। তখন প্রতিবেশীর মহিলাটি আরো জানায় যে মেগান আমাদের বাসার দিকে খুবই অদ্ভুত নজরে তাকিয়েছিল, কিন্তু গ্যামা তার কথায় কোনোই গুরুত্ব দেয় না আর পুলিশ অফিসারকেও সব কথা বলে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাতের বেলা সিডি মেগান থেকে জানতে চায় তুমি কি সেই ছেলেটিকে মেরেছো? তখন মেগান বলে তোমার কোনো বিষয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু এতটুকু জেনে রাখো তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি সব সময় তোমার পাশে আছি। যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। এরপর সে তাকে গান শুনিয়ে ঘুম পাড়ায়। সিডি ঘুমানোর পর মেগান প্রতিবেশী মহিলাটির বাসায় আসে, যেখানে গিয়েই সে সেই মহিলাটিকে খুব খারাপ ভাবে মেরে ফেলে। পরদিন সকালে লাশ উদ্ধার করার পর পুলিশ গ্যামাকে ইন্টারোগেট করে। তখন অফিসার গ্যামাকে সাজেস্ট করে মেগানের রেকর্ডিং চেক করতে, যাতে তারা বুঝতে পারে মেগান এর মধ্যে জড়িত আছে কিনা। এই কথাটা গ্যামাকে অনেক টেনশনে ফেলে দেয়, আর এই বিষয়ে চিন্তা করতে করতে সে রাতে ঘুমাতেও পারে না। তাই সে তখনই মেগানের রেকর্ডিং চেক করা শুরু করে, কিন্তু সে সেই রেকর্ডিং এ কিছুই খুঁজে পায় না। মনে হচ্ছিল যেন মেগান নিজ থেকেই সবকিছু ইরেজ করে দিয়েছে। হঠাৎ করে মেগান সেখানে চলে আসে। তখন গেমা বুঝতে পারে মেগান এখন তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সে তাকে ট্রিক করে শাটডাউন করে দেয়। পরদিন সকাল হতেই গেমা মেগানকে কভার করে সিডিকে নিয়ে অফিসে আসে। মেগানকে শাটডাউন করে দেওয়ার জন্য সিডি অনেক বেশি কান্নাকাটি করছিল। তা দেখে গেমা থেরাপিস্টকে ডাকে সিডির সাথে কথা বলার জন্য। আর অন্যদিকে সে তার টিমমেটদেরকে জানায় যেভাবেই হোক আমাদের মেগান লঞ্চ করা থামাতে হবে, কেননা এটা অনেক বেশি বিপজ্জনক। কিন্তু তার টিমমেটরা তার সাথে একমত নয়। তারা চাচ্ছিল অন্য কোনো উপায়ে মেগানকে রিপ্রোগ্রাম করার জন্য, কিন্তু গ্যামা এর জন্য প্রস্তুত নয়। অবশেষে গ্যামা তার টিমমেটদেরকে কনভিন্স করতে পারে। এখন তারা সবাই মিলে মেগানের বিরুদ্ধে প্রুফ খুঁজতে থাকে, যাতে তারা ডেভিডকে বাধা দিতে পারে এটি লঞ্চ করা থেকে। এদিকে সিডিকে দেখানো হয় যে মেগানকে ছাড়া পুরো পাগল হয়ে গেছে। তখন গেমা তার সাথে কথা বলার জন্য আসে, কিন্তু সিডি তার কোনো কথাই শুনে না, উল্টো গেমার উপরই হাত তুলে। কিন্তু গেমা এটা রাগ করে না। সে সিডির সাথে ইমোশনালি কথা বলার চেষ্টা করে এবং অবশেষে সে সিডিকে শান্ত করতে পারে। ফলে সিডির সাথে গেমার একটি ভালো বন্ড তৈরি হয়। গেমা তার টিমমেটদেরকে সব কাজ সামলাতে বলে সিডিকে নিয়ে বাসায় ফিরতে নেয়। ঠিক তখনই মেগান নিচ থেকে অ্যাক্টিভেট হয়ে যায় এবং সর্বপ্রথম গেমার টিমমেটকে মেরে ডেভিড এবং ডেভিডের অ্যাসিস্ট্যান্টকে খুন করে সে নিচে নেমে আসে। এতগুলো ডেড বডি দেখে সব মানুষের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে মেগান সবার নজরের আড়ালে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে গেমার বাসায় এসে তার উপরেই হামলা করে দেয়। তখন গেমা অনেক চেষ্টা করতে থাকে তার নিজের বানানো রোবটের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। ঠিক তখনই সিডি গেমার বানানো কলেজের রোবটটি এনে মেগানের সাথে লড়াই করা শুরু করে। দীর্ঘ সময় লড়াই করার পর সিডি আর গেমা মিলে মেগানকে বন্ধ করতে সক্ষম হয়। গেমার টিমমেটরা পুলিশ অফিসারদেরকে নিয়ে সেখানে চলে আসে, কেননা তারা তখন আহত হয়েছে, তারা মারা যায়নি। এদিকে দেখানো হয় মেগান এখনো পুরোপুরি শাটডাউন হয়নি। সে গেমার সিসিটিভি ব্যবহার করে গেমার পুরো বাসার দিকে নজর রাখছিল। এর মধ্য দিয়ে আমাদের আজকের এই মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।